এখন শুরু করছি নেতাজি সুভাষচন্দ্র বোস ও আজাদিন ফৌজের সংগ্রাম। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বোসের অবদান কম বেশি তোমরা সবাই জানো। এখানে মূলত আমি জোর দেব আজাদিন ফৌজের উপরে। ভারত ছাড়ো আন্দোলনের আগেই 1941 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি নেতাজি কলকাতা থেকে পুলিশের দৃষ্টি এড়িয়ে তিনি ভারতবর্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পাড়ি দেন। আফগানিস্তান হয়ে রাশিয়া পৌঁছান এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে রুশ সাহায্য প্রার্থনা করেন। কিন্তু রাশিয়ার পক্ষে এই সময় জার্মান আক্রমণের বিরুদ্ধে ইংরেজদের মিত্রতা তারা আশা করতেন। সুতরাং সুভাষচন্দ্রের পক্ষে রুশ সাহায্যের সম্ভাবনা ছিল না। তাই তিনি রাশিয়া থেকে জার্মানিতে চলে যান। তিনি জার্মানিতে হিটলার এবং ইতালিতে মুসোলিনির সঙ্গে দেখা করেন এবং এই দুই রাষ্ট্রপ্রধানের কাছে ভারতের স্বাধীনতার যুদ্ধে তাকে সর্বতোভাবে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার জন্য তিনি অনুরোধ করেন। জার্মান সরকারের পূর্ণ সাহায্যে 1942 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে বার্লিনে নেতাজি আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেন। সুভাষচন্দ্র সেখান থেকে নিয়মিতভাবে ভারতের স্বাধীনতার পক্ষে প্রচার চালাতে থাকেন। 1942 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে জার্মানির হাতে বন্দী 400 ভারতীয় সৈন্য নিয়ে তিনি এক সেনাদল গঠন করেন। এটি হলো তার আজাদিন ফৌজের প্রথম পরিকল্পনা। জার্মানিতে বন্দী সেনাদল তার দেশপ্রেম ও বিপ্লবী আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাকে নেতাজি আখ্যায় ভূষিত করেন এবং জয় হিন্দ সম্মানে তাকে অভিবাদন জানান। ঠিক এই সময়ই দেখা যায় যে 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর জাপান মিত্রপক্ষের বিরুদ্ধে অর্থাৎ ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1942 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে জাপানের কাছে সিঙ্গাপুরের পতন ঘটে এবং সেখানে পাঞ্জাব রেজিমেন্টের মোহন সিং সহ প্রচুর ভারতীয় সৈন্য জাপানের হাতে বন্দী হয়। এই মোহন সিংয়ের হাতে যে সমস্ত ভারতীয় সৈন্যরা বন্দী হয়েছিল তারা ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে রাজি হয়। তার চেষ্টায় 25,000 ব্যক্তি এই সেনাদলে যোগদান করে এবং অল্প কয়েকদিনের মধ্যেই এই সংখ্যা 40,000-এ পৌঁছে যায়। এই সময় প্রখ্যাত বিপ্লবী রাসবিহারী বসু তিনি আগেই ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে গ্রেপ্তার এড়াতে তিনি জাপানে চলে গিয়েছিলেন এবং সেখানে 1942 খ্রিস্টাব্দের জুন মাসে তার সভাপতিত্বে ব্যাংককে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয়দের এক সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠিত হয়। রাসবিহারী বসু হন তার সভাপতি। এই সম্মেলনে সুভাষচন্দ্রকে জাপানে আহ্বান করার প্রস্তাব গৃহীত হয় এবং রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরে আজাদিন ফৌজ গঠন করেন 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। এই সেনাবাহিনী ঐক্য, আত্মবিশ্বাস ও আত্মোৎসর্গ এই তিনটি আদর্শের ভিত্তিতে ভারতকে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য তৎপর হয়েছিল। প্রতিষ্ঠাকালে মোহন সিং ছিলেন এর প্রধান সেনাপতি। তুমি শুনতে থাকো, উত্তরগুলো পেয়ে যাবে।
1943 খ্রিস্টাব্দের 13ই জুন দুঃসাহসে ভর করে সুভাষচন্দ্র জার্মানি থেকে জাপানের রাজধানী টোকিওতে হাজির হন। জাপানের প্রধানমন্ত্রী তোজো তাকে সাদর অভ্যর্থনা জানান এবং জাপানি পার্লামেন্ট অর্থাৎ আইনসভা ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় মুক্তি সংগ্রামকে সর্বতোভাবে সাহায্যের নীতি ঘোষণা করেন। সুভাষচন্দ্রের এই আগমনে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয়দের মনে প্রবল উদ্দীপনা দেখা দেয়। 1943 খ্রিস্টাব্দের 4 জুলাই সিঙ্গাপুরে এক বিশাল জনসভায় রাসবিহারী বসু সুভাষচন্দ্রের হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সমস্ত দায়িত্ব অর্পণ করেন। ওই বছর 25শে আগস্ট অর্থাৎ 1943 খ্রিস্টাব্দের 25শে আগস্ট সুভাষচন্দ্র আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন এবং সেনাবাহিনীর আমূল পুনর্গঠন করেন। সেই দলে হিন্দু, মুসলিম, নারী, পুরুষ, বালক বালিকারা এই সেনাদলে ছিল। এই সেনাদলে কয়েকটি ব্রিগেড বা বাহিনী ছিল। সেগুলি হলো গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড, বালক বালিকাদের নিয়ে বাল সেনাদল, এমনকি ঝাঁসি রানী ব্রিগেড, যার দায়িত্ব নিয়েছিলেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন। এবং সুভাষচন্দ্রের অনিচ্ছা সত্ত্বেও বাছাই করা সৈন্যদের নিয়ে গড়ে তোলা হয় সুভাষ ব্রিগেড। শাহনওয়াজ খানের নেতৃত্বে এই বাহিনী প্রথম রণাঙ্গনে অবতীর্ণ হন। শাহনওয়াজ খাঁ, জি.এস. ধিলো, পি.কে. সাইগল প্রভৃতি আজাদ হিন্দ বাহিনীর বিশিষ্ট সেনাপতিরা ছিলেন। এইবার আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা। 1943 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর নেতাজি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন বা স্বাধীন ভারত সরকারের প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। 23শে অক্টোবর আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং কয়েকদিনের মধ্যেই জাপান, থাইল্যান্ড, জার্মানি, ইতালি প্রভৃতি পৃথিবীর 9টি রাষ্ট্র এই আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেয়। জাপানের প্রধানমন্ত্রী তোজো আনুষ্ঠানিকভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে বলি যে জাপান ইতিমধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দখল করে নিয়েছিল এবং সেই দুটি দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জাপান সরকার আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দিয়েছিলেন। নেতাজি এর নাম লিখেছিলেন শহীদ ও স্বরাজ দ্বীপ। ঠিক এরপরই নেতাজি ডাক দেন, দিল্লি চলো। 1944 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি নেতাজি রেঙ্গুনে আসেন, অর্থাৎ বার্মার রেঙ্গুনে আসেন এবং সেখানে তার প্রধান সামরিক ঘাঁটি প্রস্তুত করেন এবং সেখান থেকে তিনি দিল্লি চলো অভিযান শুরু করেন, অর্থাৎ ভারত অভিযান শুরু করেন। সেনাদলের ধ্বনি ছিল দিল্লি চলো, কারণ দিল্লি তখন ভারতের রাজধানী। এবং এই আজাদ হিন্দ বাহিনী মণিপুরে প্রথম ঢুকে পড়েছিল এবং ভারতের এলাকায় প্রায় 150 মাইল ব্রিটিশ শাসন মুক্ত করতে সক্ষম হয়েছিল এবং তারা ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করেছিল। তবে ইতিমধ্যে আমেরিকা জাপানের দিকে অগ্রসর হতে শুরু করলে যুদ্ধের গতি পাল্টে যায়। নিজের দেশকে রক্ষা করার জন্য জাপানের বিমানবহর ও সেনাবাহিনী প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়। আগস্ট 1945 খ্রিস্টাব্দের 15ই আগস্ট জাপান
বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। হিরোশিমা ও নাগাসাকি বোম্বিংয়ের পর জাপান 15ই আগস্ট আত্মসমর্পণ করে। তখন আজাদ ফৌজও জাপানের সাহায্যের অভাবে অস্ত্র ত্যাগে বাধ্য হয়। নেতাজি আত্মসমর্পণ থেকে বিরত থাকেন। কথিত আছে 15ই আগস্ট 1945 খ্রিস্টাব্দের এক বিমান দুর্ঘটনায় নেতাজির জীবনের অবসান ঘটে, তবে এর সত্যতা সম্পর্কে সকলে একমত নন। এরপরে গুরুত্ব। জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে আজাদ হিন্দ বাহিনীর গুরুত্ব বা ভূমিকা অপরিসীম। খাদ্য ও সাজ সরঞ্জামের অভাব, বাধা বিঘ্ন সত্ত্বেও উত্তর পূর্ব সীমান্তের 150 মাইল এলাকাকে স্বাধীন করতে পারা এটা কম কৃতিত্বের কথা নয়। আজাদ হিন্দ বাহিনীর শৌর্য বীর্য দেশবাসীর মনে প্রবল আশা জাগিয়ে তুলেছিল। দিল্লির লালকেল্লায় বন্দী সৈন্যবাহিনীর বিচার শুরু হলে সারা দেশ তার প্রতিবাদে গর্জে উঠেছিল এবং বিভিন্ন কংগ্রেসি নেতৃবৃন্দ আজাদ হিন্দ সেনাদের পক্ষ আদালতে সমর্থন করেছিল। প্রবল গণবিক্ষোভের ফলে দণ্ডাদেশপ্রাপ্ত আজাদ হিন্দ বাহিনীর সৈন্যদল মুক্তি পেয়েছিল। আজাদ হিন্দ বাহিনীর দৃষ্টান্ত অনুসারেই পরবর্তীকালে ভারতে নৌবিদ্রোহ হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীতে অসন্তোষ ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ আজাদ হিন্দ বাহিনীর কার্যকলাপ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছিল। এতক্ষণ পর্যন্ত আমি যে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা পড়ালাম, এই সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে তোমরা করবে। এছাড়া তারপরে আমি তোমাদের কিছু প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য তৈরি হবে। অবশ্যই আজাদ হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস ও আজাদ হিন্দ ফৌজের কার্যাবলী এটাও একটি বড় প্রশ্ন। তোমাদের প্রশ্ন থাকলে আগে করো, আমি তারপরে প্রশ্নগুলোর কথা বলবো।